হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচ পয়েন্টস। আজ আমরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যে দুটো ম্যাচ হয়েছে, রিয়াল মাদ্রিদ আর্সেনাল এবং তার পাশাপাশি বায়ার্ন মিউনিক এবং ইন্টার, এই দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। তো আমি প্রত্যয় অ্যান্ড আই হ্যাভ সাহিত্য উইথ মি। হাই গাইস, আজকে আমরা শুরু করছি ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। তো আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ ফার্স্টে তার দেন আমরা শুরু করব হচ্ছে ইন্টার এবং বায়ার্ন মিউনিখের ম্যাচ নিয়ে। তো প্রথমেই যদি আর্সেনাল আর রিয়াল মাদ্রিদের ম্যাচের আমরা স্কোর লাইন দেখি, তো আমরা দেখতেই পাচ্ছি 3-0 গোলে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে লিটারালি উড়িয়ে দেয় আর্সেনালের হোম গ্রাউন্ডে। আর সেকেন্ড যদি ম্যাচটা দেখি সেখানে হচ্ছে 2-1 গোলে একটা টান টান ম্যাচ হয়ে এসছে, মানে স্কোর লাইন হিসেবে যদি দেখি আমরা, তো সেখানে ইন্টার ম্যাচ জিতে বেরিয়ে গেছে ফার্স্ট লেগে। তো এবার যদি প্রথমেই আসা যায় যে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের লাইন আপ নিয়ে, তো সেক্ষেত্রে যদি দেখি তো আর্সেনাল কিন্তু 4-3-3 ফরমেশনে স্টার্ট করেছে, যেখানে কিন্তু গ্যাব্রিয়েল ডিফেন্সে ছিল না এবং আশা করা যায় পরের ম্যাচেও হয়তো থাকবে না। তো সেক্ষেত্রে আর্সেনালের ডিফেন্স লাইনে জুরিয়ান টিম্বার, উইলিয়াম সালিবার সাথে পেয়ার করার জন্য জ্যাকব কিউইয়ার স্টার্ট করেছে ডিফেন্স লাইনে, এবং তার সঙ্গে একাডেমি প্লেয়ার মাইলস লুইস কেলিও ছিল। এবং তারপরে যদি মিডফিল্ড দেখি তাহলে হচ্ছে মার্টিন ওডেগার্ড, থমাস পার্টে, ডেকল্যান রাইসের তো আমরা সবই দেখেছি কালকে দুখানা দারুণ সেট পিসের কথা, আমরা আসছি ওই কথা। এবং তার সঙ্গে বুকায়ো সাকা ব্যাক করেছে, এবং মিকেল মেরিনোকে সেন্টার ফরওয়ার্ড খেলানোর যে টেকনিকটা, ওটা কিন্তু চলতেই থাকছে। গত অনেক ম্যাচ ধরে আমরা দেখেছি মিকেল মেরিনোকে আর্টেটা সেন্টার ফরওয়ার্ড খেলাচ্ছে, তো এবারেও সেটা ফলপ্রসূ হয়েছে। এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি লেফট উইংয়ে খেলেছে যথারীতি। এবং রিয়াল মাদ্রিদের যদি আমরা স্কোয়াড দেখি, তো সেক্ষেত্রে 4-4-2 ফরমেশনে রিয়াল মাদ্রিদ খেলেছে, যেখানে কিনা ডিফেন্সে নতুন ইনক্লুশন না, অ্যাকচুয়ালি পুরনো রেসের ঘোড়া হচ্ছে আমাদের ডেভিড আলাবা স্টার্ট করেছে লেফট ব্যাকে, বিশেষ করে সাকাকে আটকানোর জন্য। এবং বাকি থিওবার্ট কুর্তোয়া, আমাদের গোলকিপার, এবং ভালভার্দেকে আমরা দেখেছি রাইট ব্যাক খেলতে, যেখানে আমরা ভাস্কেসকে দেখলাম না এই ম্যাচে। এবং সেন্টার ব্যাক হিসেবে রাউল অ্যাসেন্সিও এবং রুডিগার স্টার্ট করে। যেহেতু চুয়ামেনি নেই, সেক্ষেত্রে মদ্রিচ প্রথম থেকেই খেলে, এবং কামাভিঙ্গার সাথে জুড বেলিংহাম, আর ওপরে যথারীতি এমবাপে, ভিনিসিয়াস এবং রদ্রিগো স্টার্ট করে। তো ম্যাচের কথায় যদি আসি, তো প্রত্যয় সবার আগে তো এই ম্যাচের যে আর্সেনাল নিজেদের মেকশিফট যে স্ট্রাইকার মিকেল মেরিনোকে খেলাচ্ছে ম্যাচের পর ম্যাচ, তো সেটা তো এই ম্যাচে বিরাট রকমভাবে কাজে লেগেছে। তো সেটা আমরা পরে আসছি। সবার আগে ডেকল্যান রাইসের যে দুটো গোল সেটা নিয়ে একটু আলোচনা করি। যে ডেকল্যান রাইস 58 মিনিটসের মাথায় অ্যাকচুয়ালি ফার্স্ট হাফে অনেক রকম কি বলবো যে অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট হলেও সেরকম কোনো স্কোর আসেনি, এবং তার ফলে ফার্স্ট হাফ 0-0 যায়। এরপরে ডেকল্যান রাইস 58 মিনিটে ডেডলক ভাঙে, এবং তার পাশাপাশি 70 মিনিটে যে মানে এই দুটো গোল করে। এবং এই দুটো গোল নিয়ে আমরা সবার আগে যেটা আলোচনা করবো, যে বাম্পার গোল হচ্ছে দুটো, মানে দুটো সেট পিস থেকে গোল হয়েছে, যে একটা হারিয়ে যাওয়া একটা আর্ট রিসেন্ট টাইমে, যে সেট পিস, মানে সেট পিস থেকে অ্যাকচুয়ালি দেখুন যে ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়াররা এখন যারা যারা গোল স্কোরার আছে, এমবাপে, হাল্যান্ড, তারপর হচ্ছে লেভানডস্কি, এরা সবাই ভালো গোল করছে, কিন্তু কেউই তেমনভাবে সেট পিস থেকে কনভার্ট করার রেশিওটা তেমন পারছে না। মানে সেট পিস থেকে কনভার্ট খুবই কম হচ্ছে এদের এদের মানে দ্বারা। অ্যাকচুয়ালি একেবারে হচ্ছেই ডাইরেক্ট না ফ্রি যেটাকে বলা হচ্ছে আর কি, এক্স্যাক্টলি ডাইরেক্ট। সেট পিস, হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেখানে অনেকদিন পর আমরা ডেকল্যান রাইসের যে একটা ফ্রিকিক গোল দেখলাম, তো একটা না, এইটা দুটো। নিয়ে আলোচনা করতে, সরি দুটো দুটো গোল যে যেটা দেখলাম। তো ফার্স্ট গোল যেটা হলো সেটা হচ্ছে সবার আগে রবার্তো কার্লোসের যে গোল, সেটা আমরা হয়তো হাইলাইটসে দেখে থাকি, কিন্তু কালকে রাতে লাইভ দেখলাম যেভাবে রবার্তো কার্লোসের গোল বাইরে থেকে ব্যানানা ফ্রিকিক দিয়ে গোল ভেতরে ঢুকেছিল, সেটাই তাই কিনা ডেকল্যান একদম রাইসের গোলটা। একদম একদম অসাধারণ অসাধারণ ওই ফিনিশটা, যতবার দেখছি ততবার গুজবাম্পস দিচ্ছে অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট দুটো ফ্রিকিকই যদি বলা যায়, তো ফার্স্ট ফ্রিকিকটা তো অবশ্যই পারফেক্ট, অতটা কার্ল করা, মানে একজন ডেক্লান রাইস হিসাবে যদি আমরা দেখি, প্রপার সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার একটা, সে এরকম একটা ফ্রিকিক মারছে, যেটা খুবই ভাবনীয় বিষয়। আর তার পাশাপাশি 70 মিনিটসের মাথায় যে গোলটা করেছে, অ্যাকচুয়ালি আমরা 58 মিনিটসের মাথায় গোলটা থেকেই পাগল হয়ে গেছিলাম, কিন্তু মানে কে জানতো যে 70 মিনিটসের গোলটা আরও অস্বাভাবিক হবে, যেটার জন্য সবাই খাট থেকে লাফিয়ে উঠবে, ঠিক আছে, খেলা দেখতে দেখতে রাতের এক্স্যাক্টলি বেলা। এক্স্যাক্টলি তো 70 মিনিটসের গোলটা, যেখানে হচ্ছে মোস্ট প্রবাবলি ফার্স্ট গোলটা হচ্ছে ডেভিড আলাবার ফ্রি, মানে ফাউল থেকে পাওয়া যায়, এবং সেকেন্ড দুটো গোলটা যেটা দুটো 70 ফাউলই মিনিটস, কিন্তু সাকাকে করা হয়েছিল, এটা একটা বড় বিষয়। হ্যাঁ হ্যাঁ, সাকা হ্যাঁ, তো সাকাকে ট্যাকেলের জন্যই ডেকল্যান রাইস ফ্রি কিক দুটো হ্যাঁ, পায়, এবং এটাও প্রায় ক্লোজ ছিল গোলটা, কিন্তু ডেকল্যান হুম, রাইস জানতো যে ফার্স্ট গোল যেভাবে করেছে এবার ওরা সেটা ধরে ফেলবে, তো সেই কারণে হুম, সে এবার কার্ল না করে ডাইরেক্ট টপ বিনে রাখে, একদম মানে টপ বিনেরও একদম ইঞ্চ পারফেক্ট, মানে একদম
থিবো কুর্তুয়া যেখান থেকে গোল খাচ্ছে সেটা বলতেই হবে যে ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার যেখান থেকে গোল খাচ্ছে সেই গোল আজ অব্দি মানে যে কোনো রকমের যে কোনো টিমের গোলকিপার সেটা আটকাতে ব্যর্থ হতো। তো ডেক্ল্যান রাইসের সেকেন্ড গোলটা নিয়ে কি বলতে যাচ্ছি? সেকেন্ড গোলটা যে মানে অ্যাকচুয়ালি যে প্রেজেন্স অফ মাইন্ড যেটা বলা যায়, যেটা ডেক্ল্যান রাইস মেনলি সমস্ত ফ্রিকিক টেকাররাই মানে ওই সাইড দিয়ে ফ্রিকিক হলে গোলকিপার থেকে দূরে রাখে, কিন্তু এখানে গোলকিপারের কাছাকাছি শটটা রেখেছিল এবং একদম টপ বিন, একদম প্রপার টপ বিন যেটাকে আমরা বলি, মানে লেজিট মেসির কথা মনে পড়িয়ে যায় আর কি এই গোলটা দেখে আর কি। তো অসাধারণ, লাইক আমি আমার ইয়েতে যদি বলি তো মেসির ফ্রিকিক টেকিং মানে ইউরোপে ছাড়া এখন এই মুহূর্তে সেরকমভাবে ফ্রিকিক টেকার কেউ নেই সেরকমভাবে। নেই তো তারপরে এক্স্যাক্টলি। হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা পুরো ইঞ্চ পারফেক্ট গোল যেটা ডেক্ল্যান রাইস রেখেছে, মানে সেটা লিটারেলি অভাবনীয়, আর তাও একই ম্যাচে দুবার। এটা খুব তাও রিয়াল খুবই মাদ্রিদের এগেনস্টে ম্যাচ, হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ এবং তার এক্স্যাক্টলি। পাশাপাশি কোয়ার্টার শুধু ফাইনাল। শুধু রিয়েল মাদ্রিদ বলে নয়, যে কিনা কুর্তোয়া রিয়েল মাদ্রিদের পুরোপুরি এক্স্যাক্টলি। সেভিয়ার। প্রত্যেকটা ম্যাচে কুর্তোয়া একাই পারফর্ম করে, সেখানে কুর্তোয়ার এগেনস্টে ওই রকম একটা ফ্রিকিক রাখা লিটারেলি মানে অভাবনীয়, অভাবনীয় ব্যাপার। অভাবনীয়, একদম সেট পিস ম্যাজিকের একটা ব্যাপার, যেটা হচ্ছে মানে লাখে একবার হয়তো আমরা দেখতে পাবো এরকম একটা ব্যাপার। সো গতকালের ম্যাচটা একেবারেই ডেক্লান রাইস নিজের হাতে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। এর পাশাপাশি আমরা যে থার্ড গোল দেখেছি, যেখানে হচ্ছে মানে কি বলবো যে যে কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে, সেটা হচ্ছে মিকেল মেরিনো 75 মিনিটসের মাথায় লুইস কেলি যেভাবে কাট ইন করে ভেতরে ঢুকে এবং তার পাশাপাশি মিকেল মেরিনোকে ডি এর মধ্যে মানে পেনাল্টি বক্সের ভিতর যেভাবে পাসটা দেয় এবং তার মধ্যে সবকটা ডিফেন্ডার ওই মাঝখানে পার্ক দাবাস টাইপের করার মধ্যে মিকেল মেরিনো লেফট ফুট দিয়ে যে ফার্স্ট টাইম ফিনিশটা করে, কুর্তোয়া কোনো কোনো চান্স ছিল না ওই গোলটা মানে কি বলবো সেভ দেওয়ার। তো সেভ মিকেল দেওয়ার। মেরিনো এরকম অ্যাজ এ মেকশিফট স্ট্রাইকার এরকম পারফরমেন্স অবশ্যই মানে সবার নজর কাড়া একটা পারফরমেন্স, কারণ সে হচ্ছে একেবারে বলতে গেলে বক্স টু বক্স একটা ডিফেন্ডার, এই সরি মিডফিল্ডার, যে হচ্ছে মিডফিল্ড। সেন্টার মিড এবং আরো ভালো বলতে গেলে একটু ডিফেন্সিভ মিড খেলতে পছন্দ করে। হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ। তো এর পাশাপাশি রিয়াল মাদ্রিদের যে ফ্যান বেস তার মানে দুঃখ এরপরেও কমেনি, কারণ এরপরে দেখা যায় কামাভিঙ্গা রেড কার্ড, তাই কিনা? হুম, একদম, একদম। একই টিমের ইনজুরিতে জর্জরিত, তার মধ্যে কামাভিঙ্গা নেক্সট লেগে খেলবেও না। তো সেক্ষেত্রে অনেকটাই মানে ফ্রাস্ট্রেটিং হবে, যতই ছাদ বন্ধ করে খেলুক না কেন পরের লেগে। কিন্তু ব্যাপারটা ব্যাপারটা কিন্তু সত্যি খুব তো, একটা ভালো জায়গায় নেই। অ্যানচেলতি একদমই। যতই ভুরো কোচকাক না কেন, কিন্তু মনে হচ্ছে এইবারে রিয়েল মাদ্রিদের একটু চাপ হবে কামব্যাক করতে কিন্তু। ঠিক আছে? তো এটা এক্স্যাক্টলি, একটা ব্যাপার। কারণ আর্সেনাল যে বুস্টটা পেয়ে গেছে এবং তার পাশাপাশি আর্সেনালের আমরা ডিফেন্স নিয়ে তো এখন আলোচনাই করিনি, যে আর্সেনালের যে এক্স্যাক্টলি। হুম। সলিড ডিফেন্স রিয়াল মাদ্রিদ হ্যাঁ। ভাঙতে একেবারেই ব্যর্থ। ফার্স্ট অফ অল তো তাদের ডিফেন্সিভ লাইন, যেটা এক নম্বর সালিবা, তার পাশাপাশি গ্যাব্রিয়েল না থাকা সত্ত্বেও যেভাবে সাপোর্ট দিয়েছে কি বলে কিয়ার সরি কিউইয়র এবং তার পাশাপাশি হচ্ছে টিম্বার, এই তিনজন মিলে যেভাবে ডিফেন্সটাকে একদম সলিড রেখেছে, তো সেটা নেক্সট ম্যাচে স্যান্টিয়াগো বার্নাবিউতে দেখা যাক কিভাবে রিয়াল মাদ্রিদ ভাঙতে পারে। আচ্ছা, এর পাশাপাশি আমরা আর্সেনালের যে মিডফিল্ডের ডমিনেন্স, মানে হচ্ছে মিডফিল্ডে আর্সেনালের যে জেতার একটা মূল মানে কি বলবো যে 53% তারা বল পজিশন রাখে এবং তার মূল কারণ হুম, হচ্ছে আর্সেনালের মিডফিল্ডের ডমিনেন্স। তো তাদের হুম। হচ্ছে থমাস পার্টি এবং তার পাশাপাশি মিডফিল্ডে আরেকজন কে ছিল, মিডফিল্ডে রাইস ছিল, থমাস পার্টে আর রাইস অডেগার্ড ছিল, অডেগার্ড অডেগার্ড ওডেগার্ড ছিল। অডেগার্ড হুম। হ্যাঁ, এই তিনজন যেভাবে মিডফিল্ডকে ডমিনেট করেছে, তার সামনে রিয়াল মাদ্রিদের এই যে 40 বছর বয়সী লুকা মডরিচ এবং তার পাশাপাশি তার কামাভিঙ্গা। পাশাপাশি হচ্ছে কামাভিঙ্গা, এদের হ্যাঁ, কোনো দাঁড়ানোর চান্সই নেই। তো এক্স্যাক্টলি। এটা হচ্ছে হ্যাঁ, যে আর্সেনালের জেতার একটা মেন পয়েন্ট। হ্যাঁ বল। আর আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে লুইস কেলির কথা বলবো। লুইস কেলি অ্যাকচুয়ালি হুম। কিন্তু রাইট ব্যাক খেলেছে কালকে, কিন্তু অ্যাকচুয়ালি লুইস কেলি টোটাল আমি দেখেছি যে স্ট্যাটটা আমি একটা দেখলাম যে টোটাল বোধহয় 70টার উপর টাচ ছিল টোটাল ম্যাচে। তো সেখানে কিন্তু 50+ টাচ সে মিডফিল্ডে এসে খেলেছে, অর্থাৎ মিডফিল্ডকে ডমিনেট করে আর্সেনাল একেবারে রিয়াল মাদ্রিদকে পুরো পথে বসিয়ে দিয়েছে এটা বলা যেতে পারে। বিশেষ করে লুইস কেলি, একদমই একদম। তাদের তাদের যে একাডেমিক প্লেয়ার, সে কিন্তু অ্যাকচুয়ালি মানে ডিফারেন্সিয়েটটা করতে পেরেছে। ওর জন্যই কিন্তু মেনলি বলতে পারা যায় আর্সেনাল ডমিনেটটা করতে পেরেছে মিডফিল্ডে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর সেকেন্ড বিষয় যেটা বলার সেটা হচ্ছে ডেক্ল্যান রাইসের তো আমরা ফ্রিকিক নিয়ে আলোচনা করেইছি অলরেডি, কিন্তু তার যে মিডফিল্ডে প্রেজেন্স এবং ডমিনেন্স সেটাও কিন্তু কম কিছু ছিল না। প্রত্যেকটা অ্যাটাকে এক্স্যাক্টলি। কিন্তু প্রত্যেকবার সে থ্রেট ক্রিয়েট করেছিল এবং ডিফেন্সে এসেও কিন্তু সমান তালে বল ক্লিয়ার করেছে বা ইন্টারসেপ্ট করেছে, হোয়াট এভার।
ইনফ্যাক্ট হুম থার্ড যে গোলটাতে যেখানে লুইস কেলি অ্যাসিস্ট দিয়েছে সেখানে প্রি অ্যাসিস্ট যেটাকে আমরা বলি সেটাও কিন্তু ডেকল্যান রাইসের মাধ্যমেই হয়েছিল। তো এক্ষেত্রে এক্স্যাক্টলি। যদি বলতে পারি তো ডেকল্যান রাইস এবং লুইস কেলির মূল যে মিডফিল্ডের রোলটা সেটা কিন্তু বেশ মানে বেশি সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েট করেছে দুটো টিমের এগেনস্টে, এক্স্যাক্টলি দুটো টিমের এক্স্যাক্টলি। মধ্যে। আর এই ম্যাচটা আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের মার্টিন অডিগার্ডের নিজের হচ্ছে ছোটবেলার টিম রিয়াল মাদ্রিদ এগেনস্টে সে খেলতে নেমেছিল এবং খুবই ভালো পারফরমেন্স দিয়েছে বলাই যায়। আচ্ছা, নেক্সট আমরা যেটা বলি সেটা হচ্ছে কুর্তোয়ার যে সেভগুলো, থিবো কুর্তোয়া যে সেভ দিয়েছে সেগুলো হচ্ছে মানে আর্সেনাল মোটামুটি 5-6 গোলে তো আরামসে জিততো, সেখানে রিয়াল মাদ্রিদ মাত্র 3 গোলে জিতেছে। তার মূল কারণ হচ্ছে কুর্তোয়ার যে ডাবল ট্রিপল, মানে এতগুলো পরিমাণে সেভ দিয়েছে, মোটামুটি ও 6টা মনে হয় সেভ দিয়েছে যেগুলো শিওর গোল ছিল। শিওর গোল ছিল, তো এক্স্যাক্টলি। একদমই একদমই কুর্তোয়ার পক্ষে এই জন্যই বলা হয় যে ওয়ার্ল্ডের এখনো দি বেস্ট গোলকিপার, এই মানে কি বলবো হুম 2024-25 সিজনেও। তো হুম হুম হুম। কুর্তোয়ার একটা দারুণ একটা মানে কি বলবো পারফরমেন্স, কিন্তু তা সত্ত্বেও সে 3টে গোল খাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারে নিজের দলকে। আচ্ছা, এখানে আমরা একটু স্ট্যাট নিয়ে আলোচনা করি, যেখানে হচ্ছে আর্সেনাল 53% বল পজিশন রাখে এবং রিয়াল মাদ্রিদ রাখে 47%। রিয়াল মাদ্রিদ মাত্র 0.50 এক্সপেক্টেড গোল মানে এক্সজিতে কি বলবো যে মানে কি বলবো যে পারফরমেন্স দেয়, যেটা হচ্ছে খুবই খারাপ তাদের পক্ষে। এবং সেখানে আর্সেনাল 1.64 যে এক্সজি সেটা ক্রিয়েট করে। আর্সেনাল টোটাল শট রাখে 12টা এবং তার মধ্যে 11টা শটই অন টার্গেট। তাই জন্য বলছি যে কুর্তোয়া যে কীরকম পারফরমেন্স দিয়েছে কালকে, সেটার জন্য মাত্র 3-0 জিতছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সেখানে রিয়াল মাদ্রিদ 9টা শট রেখেছে এবং যার মধ্যে 3টে অনলি অন টার্গেট শট। বিগ চান্সেস ক্রিয়েট করে আর্সেনাল 2টো এবং রিয়াল মাদ্রিদ একটাও না, 0 বিগ চান্সেস ক্রিয়েটেড বাই রিয়াল মাদ্রিদ। আর 2টো চান্স ক্রিয়েটেড এবং 2টো চান্স মিসড হচ্ছে সরি আর্সেনাল। এবং অ্যাকিউরেট পাসেসের যে পার্সেন্টেজ সেখানে 90% মানে অ্যাকিউরেট পাস রাখে আর্সেনাল। তো আমরা এবার একটু আলোচনা করি যে রিয়াল মাদ্রিদ কি করে নিজেদের নেক্সট ম্যাচে মানে স্যান্টিয়াগো বার্নাবেউ তো নিজেদের হোমে কিভাবে নেক্সট ম্যাচে হয়তো কামব্যাক করতে পারে অথবা আজকের থেকে অ্যাটলিস্ট ভালো পারফরমেন্স দেখাতে পারে। হুম। তো সেটা হচ্ছে তো বল তুই। হ্যাঁ, তো রিয়াল মাদ্রিদের যেটা ইমপ্রুভ করার বিষয় সেটা হচ্ছে প্রথমেই যদি দেখি আমরা তাদের মিডফিল্ডটা কিন্তু কম্প্যাক্ট নেই। মিডফিল্ডটা যেটা হুম হুম প্রবলেম হয়েছে, মিডফিল্ডটা কম্প্যাক্টনেস পুরোপুরি নেই বললেই চলে। শুধুমাত্র বেলিংহ্যামকেই যদি আমরা দেখি তাও একটু কালকে অতটাও খুব একটা নড়াচড়া করতে দেখা যায়নি, বা নড়াচড়া করলেও হুম হুম সেইভাবে ফলপ্রসূ হয়নি বেলিংহ্যামের যে প্রেজেন্সটা। এবার সেক্ষেত্রে রদ্রিগোকে আমরা প্রপারই দেখেছি মিডফিল্ড ডিফেন্স সব জায়গাতেই এসে এসে হেল্প করে আর কি। কিন্তু এছাড়াও যদি দেখি মডরিচ এর একটা যতই যতই ভালো প্লেয়ার হোক, যতই বড় বড় প্লেয়ার হোক না কেন, তার একটা বয়সের ছাপ তার চলে এসছে। তো পুরোপুরিভাবে যে সে ইয়ে করবে জিনিসটাকে সেটাও আমরা এক্সপেক্ট করতে পারি না মডরিচের থেকে। তো সেই জন্য ইয়ং ট্যালেন্ট তো সেরকমভাবে আমরা রিয়াল মাদ্রিদকে দেখি না। তো চুয়ামেনি এবং ভ্যালভার্দে এরা যদি মিডফিল্ডে সামলাতে পারে তো মিডফিল্ডটা কিন্তু বেস্ট মানে হতে পারে রিয়াল মাদ্রিদের সেক্ষেত্রে। আর যেহেতু ডিফেন্সিভ। কামাভিঙ্গা নেক্সট হুম। ম্যাচের জন্য হ্যাঁ থাকবে না হ্যাঁ, এবং তার এক্স্যাক্টলি পাশাপাশি থাকবে না। একটা কথা বলা উচিত যে আর কার্লো আনচেলত্তি হয়তো লুকাস ভাস্কেসকে না খেলানোর জন্য ফেডে ভালভের্দে থেকে রাইট ব্যাক খেলাচ্ছে, কিন্তু তার ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে ফেডে ভালভের্দের যে একটা ইম্পর্টেন্ট রোল মিডফিল্ডে সেটা একেবারেই গায়েব হয়ে যাচ্ছে রাইট ব্যাক খেলানোর জন্য। তো সেখানে অবশ্যই ফেডে ভালভের্দেকে নেক্সট ম্যাচে তো সেন্টার মিড খেলানোর অবশ্যই দরকার। তার পাশাপাশি রাইট ব্যাকের যে প্রবলেমটা সেটা রিয়াল মাদ্রিদকে মানে সেই ইস্যুটা নিজেদের সলভ করাটাও খুব বড় একটা মানে কি বলবো যে ইম্পর্টেন্ট সেটা ওদের কাছে। কারণ এরপরে চ্যাম্পিয়ন্স লিগের থেকে যদি আমরা ধরেও নিই যে চ্যাম্পিয়ন্স লিগে ওরা কামব্যাক করতে পারবে না, কিন্তু এরপরে লিগ আছে, লিগের যে রেস সেখানেও কিন্তু এখনো ওদের কম্পিটিশন চলছে, ঠিক কিনা? একদম একদম একদমই তাই। হুম যেটা বলার সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের যখন ভ্যালভার্দেকে রাইট ব্যাক খেলাচ্ছে সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে। এক নম্বর, গোল তো কনসিড করছেই, কারণ রাইট ব্যাকে সেরকম প্লেয়ারই নেই। তো সেক্ষেত্রে হুম রাইট হুম দিয়ে প্রচুর অ্যাটাক তুলবে। আর সেকেন্ডলি গোল ক্রিয়েটও হচ্ছে না ফেডে হুম হুম ভ্যালভার্দেকে রাইট ব্যাক খেলানোর জন্য। তো একসাথে দুখানা জিনিস হচ্ছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে কোনো একটা জিনিসকে যদি তারা বন্ধ করতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের অ্যাটলিস্ট গোল না মানে খাওয়া বন্ধ করা থেকে বিরত থাকলেও গোল করতে অ্যাটলিস্ট পারবে। কারণ রিয়াল মাদ্রিদের টপ 3 বেস্ট ফরওয়ার্ড আছে ওয়ার্ল্ডে, এটা বলা বাঞ্ছনীয়। তো এটাই বলার। তো এই ডিফেন্স থেকে আমরা যেটা বলি যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আরো ভালো করতে হবে, টাইট ডিফেন্স করতে হবে। কারণ হচ্ছে
একদিন রাউল এসেন্সিও, একদিন রুডিগার, একদিন আলাবা, একদিন চুয়ামিনি, এরকম খেলিয়ে খেলিয়ে ডিফেন্সটা লুজ হয়ে গেছে। তো সবার আগে তো মানে কি বলবো যে ফিক্সড যে ডিফেন্সিভ লাইন আপ সেটা রাখতে হবে। আর সবথেকে বড় কথা, ডিফেন্স আরও কম্প্যাক্ট করতে হবে, কারণ হচ্ছে মাঝখানে প্রচুর জায়গা স্পেস ছেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে অপোনেন্ট এক্সপ্লয়েট করলে, যেমন আজকে মিকেল মেরিনোর গোলটা দেখলাম, যে মিকেল মেরিনো যে গোলটা করেছে সেটা মাত্র ডিফেন্সের কিন্তু ছাড়া ছাড়া করার জন্য। তো টাইট ডিফেন্স এবং কম্প্যাক্ট ডিফেন্স করলে আরও বেটার হয়, ঠিক কিনা? এর পাশাপাশি হচ্ছে এফেক্টিভ কাউন্টার যে অ্যাটাক, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে খেলে, কিন্তু তাদের এই ম্যাচে কাউন্টার অ্যাটাকে তারা এফেক্ট করতে পারেনি। তো নেক্সট ম্যাচে হচ্ছে তাদের যে কুইক লিঙ্ক আপ, আচ্ছা যেটা হচ্ছে এই আর্সেনাল ম্যাচে আমরা দেখেছি যে তাদের মিডফিল্ড থেকে অ্যাটাকের হচ্ছে লিঙ্ক আপ একদমই হচ্ছে না। তো তার কারণে হচ্ছে তারা এই ম্যাচে গোল করতে ব্যর্থ হয় এবং কাউন্টার অ্যাটাক তুলতে ব্যর্থ হয়। তো অবশ্যই নেক্সট ম্যাচে তাদের নিজেদের অ্যাটাকের যে মানে কাউন্টার অ্যাটাকের এফেক্টিভনেস সেটার উপর নজর রাখতে হবে। এবং তার পাশাপাশি আর্সেনাল যেটার উপর নজর রেখেছে রিয়াল মাদ্রিদকে, সেটার উপর নজর রাখতে হবে, সেটা হচ্ছে সেট পিস ইমপ্রুভমেন্ট। নিজেদের সেট পিস আরও ভালোভাবে নিজেদের সেট পিসের উপর নজর রাখতে হবে আরও বেশি করে, যেখান থেকে গোল আসার চান্স তারা বেশি ক্রিয়েট করতে পারবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আর্সেনাল যেখান থেকে লাস্ট দুটো গোল করেছে, সরি ডেকলাইন রাইস যেখান থেকে গোল দুটো করেছে সেই জিনিসটার উপর নজর রাখতে হবে, কারণ আজকে গোল করেছে, দুটো পরের দিন আবার গোল করবে। তো সেক্ষেত্রে পেনাল্টি বক্সের সামনে রেকলেস ট্যাকেলগুলো, রেকলেস চ্যালেঞ্জগুলোকে রিয়াল মাদ্রিদ অ্যাভয়েড করতে পারলে সেটাই হচ্ছে তাদের পক্ষে উত্তম, ঠিক কিনা? হুম, একদমই তাই। তো অবশ্যই, তো এবারে যেটা বলার সেটা হচ্ছে আমরা পরের ম্যাচে আসতে পারি। পরের ম্যাচে যেটা আছে সেটা হচ্ছে বায়ার্ন এবং ইন্টারের ম্যাচ দেখতে পাচ্ছি আমরা। বায়ার্ন এক গোলে হেরে যায় অ্যাকচুয়ালি, মোদ্দা কথা 2-1 স্কোর লাইন হয়, যেখানে বায়ার্নের হোম ম্যাচ ছিল আই থিঙ্ক। তো যাই হোক, বায়ার্নের হোম ম্যাচে বায়ার্ন 1-2 গোলে হেরে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি বায়ার্ন এবং ইন্টারের যদি আমরা লাইন আপটা দেখি, তো বায়ার্ন 4-2-3-1 স্টার্ট করে। এবার যেখানে আমরা দেখতে পাই যে নয়ারের অ্যাবসেন্স তো আমরা জানি যে আছে বায়ার্ন মিউনিখে। সো সেক্ষেত্রে তাদের গোলকিপার হচ্ছে জোনাস ইউরবিক আছে, এবং তার মধ্যে আমরা দেখতে পাই রাইট ব্যাকে কনরাড লাইমার আছে, এবং তার সঙ্গে এরিক ডায়ার, কিম মিন জায়ার সেন্টার ব্যাক পেয়ার, এবং তার সঙ্গে জসিপ স্ট্যানচিচিচ আছে। তো যাই হোক, এর সঙ্গে আমরা জোশুয়া কিমিক, লিওন গোরেটস্কাকে মিডফিল্ডে দেখতে পাই, এবং তাদের প্রপার যারা সেন্টার মানে সরি অ্যাকচুয়ালি ফরওয়ার্ড আছে অ্যাকচুয়ালি, তারা দেখতে পাই সেটা হচ্ছে মাইকেল ওলিসে, লেরয় সানে এবং হ্যারি কেন, এবং মিডফিল্ডে আমরা রাফায়েল গুরেরাকেও দেখতে পেয়েছি। তো যাই হোক, তার সঙ্গে যদি আমরা দেখি ইন্টারের লাইন আপ, তো সেক্ষেত্রে ইয়ান সোমের আছে, এবং তার সঙ্গে পাভার্ড, আসেরবি, তার সঙ্গে সেন্টার ব্যাক বাস্তনি, এবং তার সঙ্গে যদি আমরা দেখি তারা 3-5-2-তে স্টার্ট করে, সেক্ষেত্রে এরা তিনজন ছিল হচ্ছে আমাদের সেন্টার ব্যাক। এবং তার সঙ্গে যদি দেখি হাকান চালানোংলু আছে, হেনরিক মেকিতারিয়ান আছে, এবং নিকোলো ব্যারেলা, এরা হচ্ছে মিডফিল্ড। অ্যাকচুয়ালি ইন্টার যেহেতু মিডফিল্ড ডমিনেন্টই বেশি খেলে, তো সেক্ষেত্রে 3-5-2 ফরমেশনটা তাদের জন্য বেশ স্যুট করে। এবং ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ যথাযথভাবে, এবং তার সঙ্গে পেয়ার হচ্ছে মার্কেস থুরামের আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এই ম্যাচটা নিয়ে এবার প্রত্যয় বলবে। হ্যাঁ, তো ম্যাচ ছিল হচ্ছে গিয়ে মেনলি ইন্টার ভার্সেস বায়ার্ন মিউনিখ। অ্যাকচুয়ালি টিম দুটোই বড় টিম, দুজনেরই ভালো লেগেসি আছে, কিন্তু তা সত্ত্বেও একদিকে হচ্ছে একজন মানে কি বলবো ইনএক্সপিরিয়েন্সড ম্যানেজার ভার্সেস এক্সপিরিয়েন্সড ম্যানেজার। সিমোনো ইনজাগি যে হচ্ছে ইন্টারের ম্যানেজার, সে হচ্ছে খুবই এক্সপিরিয়েন্সড একজন ম্যানেজার এবং পোড় খাওয়া একজন ম্যানেজার, যে হচ্ছে যাকে নিয়ে মানে অনেক আমাদের আছে, মানে কি বলবো, যার রেকর্ড অনেক ভালো এবং অনেক বড় বড় ম্যাচও জেতার তার এক্সপিরিয়েন্স আছে। যার অপোজিট হচ্ছে একেবারে একদম ডেবিউ করেছে ম্যানেজারের বছর, সেটা হচ্ছে ভিনসেন্ট কম্পানি। বায়ার্ন মিউনিখের হয়ে খুব একটা ভালো ফর্মে নেই, কিন্তু তা সত্ত্বেও নিজের একটা রিদম খুঁজে পেয়েছে, এবং যার কারণ হচ্ছে প্রথমের দিকে যেভাবে হারছিল বায়ার্ন মিউনিখ ছোট বড় টিম সব টিমের কাছে, সেক্ষেত্রে অনেকটাই ওভারকাম করে অনেকটা ইমপ্রুভমেন্ট করেছে ভিনসেন্ট কোম্পানির আন্ডারে বায়ার্ন মিউনিখ। এবং বায়ার্ন মিউনিখের দুটো এক্স প্লেয়ার, তারা হচ্ছে ইয়ান সমর এবং বেঞ্জামিন পাওয়ার, তারা হচ্ছে ইন্টারের হয়ে খেলছিল আজকে। তো আমরা ম্যাচের যে ফোকাস পয়েন্ট সেগুলো নিয়ে আলোচনা করি। সবার আগে লটারো মার্টিনেজ 38 মিনিটসের মাথায় একটা দারুণ তুখোড় আউটসাইড ফুটের মাধ্যমে গোল দেয়, যেটা হচ্ছে দেখার মতো। যেমন সুন্দর কাউন্টার অ্যাটাকে গোলটা ওটা, তেমন সুন্দর মানে অ্যাসিস্ট, থুরামের যে ব্যাক হিল অ্যাসিস্টটা সেটাও দেখার মতো, আর ফিনিশটা তো টপ টায়ারের ফিনিশ। আচ্ছা, নেক্সট আমরা মানে অনেক রকম অপরচুনিটিস ক্রিয়েট হয়, কিন্তু অনেক অপরচুনিটিস ক্রিয়েট হওয়া সত্ত্বেও যে মিসড হয়, এবং তারপরে ম্যাচের শেষের দিকে অর্থাৎ 85 মিনিটসের মাথায় থমাস মুলার গোল দিয়ে বায়ার্ন মিউনিখকে করে মানে ড্র করায় 1-1। কিন্তু তার মাত্র 2 মিনিট বাদেই অর্থাৎ 88 মিনিটসের মাথায় ডেভিড ফ্র্যাটেসি, যাকে নিয়ে ইন্টার ফ্যানদের অনেক আন্দোলন চলছিল, মানে তারা বলছিল যে পারফরমেন্স ঠিকঠাক না, তো সেই ফ্র্যাটেসি গোল করে এবং শার্টলেস একটা সেলিব্রেশন করে। তো
দুটো গোলই যেটা হচ্ছে ইন্টারের সেটা হচ্ছে কুইক কাউন্টারের মাধ্যমে, মানে ইন্টারের কাউন্টার অ্যাটাকের দিকে আমরা নজর দিলে সেটা দেখতে পাই যে তারা যে কি এফেক্টিভ দুটো কাউন্টার অ্যাটাক তুলেছে, যার কারণে দুটো গোল ক্রিয়েট হয়েছে, সেটার রেজাল্ট হচ্ছে এই দুটোই, যার ফলে অ্যাকচুয়ালি ইন্টারের মানে কি বলবো, বায়ার্ন মিউনিখ যে বল পজিশন রেখেছে, কিন্তু ইন্টার হচ্ছে মাত্র 42% পজিশন নিয়ে কুইক কাউন্টারের মাধ্যমে খেলা মানে কি বলবো পুরো চেকমেট করে দিয়েছে। আচ্ছা, হ্যারিকেন কালকে অস্বাভাবিক কিছু মিস করেছে যেগুলো মানে মারা যায় না, যার কারণে পুরো ম্যাচ ঘুরে গেছে। মানে থমাস মুলার যদি ফিনিশ না করতো ওটা পুরো 2-0 তো হারছিলই। তো হ্যারিকেনের যে মিস সেটা কি তুই দেখেছিলি? হ্যাঁ, হ্যারি কেনের মিসগুলো তো মানে লিটারালি কেন হিসাবে আমরা মানে এক্সপেক্টই করতে পারি না তার থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, তো সেটাই। যেহেতু সেন্টার ফরওয়ার্ড সেক্ষেত্রে তার কাছ থেকে হ্যাঁ, মানে সে যেমন চান্স পাবেও সে মিসও করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্টিল কেনের ক্যালিবার অনুযায়ী এই মিস, যে কটা মিস আমরা দেখেছি সেগুলো খুবই অবাক অবাক লেগেছে অ্যাকচুয়ালি। সত্যি হ্যারিকেন মোস্ট প্রবলি 6টা শট রেখেছে এবং তার মধ্যে সবকটাই মিস। একটা তো পোস্টে লাগে, একটা ফ্রি ফিনিশ সেটা হচ্ছে গোলকিপার হাতে করে হেডার, এবং একটা মিস করে। তো হ্যারিকেনের থেকে এগুলো একেবারে আনএক্সপেক্টেড। তো দেখা যাক নেক্সট ম্যাচে বায়ার্ন মিউনিখ কীভাবে ওভার মানে কি বলবো ম্যাচের তারা ফিরে আসতে পারে নাকি এই স্কোর হুম। লাইনেই হারে, তো দেখা যাক। আচ্ছা, যেই আরেকটা জিনিস কথা বলা উচিত সেটা হচ্ছে ইন্টারের যে ডিফেন্স, এত সুন্দর ডিফেন্স তারা করেছে, যদিও তারা একটা গোল খেয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের যে সলিড ডিফেন্স তার এগেনস্টে বায়ার্ন মিউনিখের যে ল্যাক অফ ক্রিয়েটিভিটি, সেটাও একটা বায়ার্ন মিউনিখ আজকে হারের একটা মূল কারণ একদম ছিল, ঠিক একদম। কিনা? মাইকেল ওলিস এবং তার পাশাপাশি লেরয় হুম। সানে যেভাবে ব্যর্থ হয়েছে ক্রিয়েটিভিটি হুম। দেখাতে নিজেদের, এবং রাফায়েল গেরেরো চান্স পেলেও অনেক চান্স মিস করেছে। তো সেটার জন্যই হচ্ছে বায়ার্ন মিউনিখ আজকে ম্যাচ হেরেছে নিজেদের হোমে, যেটা একটা খুব রেয়ার কেস সিনারিও, অ্যাকচুয়ালি ঠিক কিনা? অ্যাকচুয়ালি এটা মেন যেটা বলা সেটা হচ্ছে বায়ার্নের যে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ প্লেয়ার সেই খেলেনি, যে হচ্ছে মুসিয়ালা। মুসিয়ালা না থাকার কারণেই মেন আর একদম। কি বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা হেরেছে আমরা ধরেই নিতে পারি। এবার মুসিয়ালার হুম। আই থিঙ্ক ইনজুরি আছে। তো সেই জন্য হয়তো মুসিয়ালা এই পরের লেগে খেলবে কিনা এখনো সিওরিটি নেই কোনো। তো পরের লেগেও যদি মুসিয়ালা ব্যাক না করে তো সেক্ষেত্রে বায়ার্নের কামব্যাক করা কিন্তু খুব ডিফিকাল্ট হবে, আর সেখানে ইন্টারের হোম ম্যাচ আই থিঙ্ক, তো সেই ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট হবে বায়ার্নের ক্ষেত্রে। হুম। মুসিয়ালার অ্যাকচুয়ালি হ্যামস্ট্রিং ইনজুরি আছে, তো দেখা যাক পরের ম্যাচে হুম। খেলতে পারে কিনা। আচ্ছা, নেক্সট আমরা একটু স্ট্যাটের দিকে নজর রাখি। সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখ পুরোপুরি পজিশন বেস্ট গেম খেলায়, 58% পজিশন রাখে, যেখানে ইন্টার মিলান মাত্র মানে কাউন্টার অ্যাটাকেই গেম পুরো কিল করে দেয়, যেটা হচ্ছে 42% পজিশন মাত্র তারা রাখে। বায়ার্ন মিউনিখের এক্সপেক্টেড গোল অর্থাৎ এক্সজি ছিল 2.30, অনেক বেশি। সেখানে ইন্টার মিলান মাত্র 0.78 এক্সজি রাখে। বায়ার্ন মিউনিখ 20 শটস রাখে গোলে, যেখানে হচ্ছে 7টা অন টার্গেট থাকে, সেখানে ইন্টার মিলান মাত্র 10টা শট রাখে, যার মধ্যে 4টে হচ্ছে অন টার্গেট। বিগ চান্সেস বায়ার্ন মিউনিখের জন্য হচ্ছে 5টা ক্রিয়েটেড হয়, সেখানে বিগ চান্সেস ইন্টার মিলানের মাত্র একটা ক্রিয়েটেড হয়। আচ্ছা, বায়ার্ন মিউনিখের পাসিং অ্যাকিউরেসি ছিল 90% এবং ইন্টার মিলানের সেখানে 86%। তো নেক্সট ম্যাচ হচ্ছে ইন্টার মিলানের হোমে, যেটা হচ্ছে তোর ইয়েতে ওদের যেন কি ওদের কি জানো ইন্টার মিলানের জিউসেপ স্যানসিরো, হ্যাঁ, হুম। স্যানসিরোই তো ওদের, হ্যাঁ স্যানসিরো। তো সেখানে হচ্ছে দেখা যাক এবার বায়ার্ন মিউনিখ নিজেদের কপাল মানে কি বলবো যে ঘোরাতে পারে কিনা, নাকি ইন্টার মিলান আরও ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচ বের করে হুম। সেমিফাইনাল চলে যায়। আচ্ছা, নেক্সট আমরা আজকে রাতে যে দুটো ম্যাচ সেটা নিয়ে অ্যাকচুয়ালি যে দুটো ম্যাচ সেটা হচ্ছে কি এক হচ্ছে বার্সেলোনা বা আর ডটমন্ড, একটা আর একটা হচ্ছে প্যারিস এবং বেনফিকা। বেনফিকা। হ্যাঁ, তো বার্সেলোনা এবং ডটমান্ডের ম্যাচটা নিয়ে আমরা একটু জাস্ট কিছু কি বলবো কথা বলি। সেটা হচ্ছে বার্সেলোনা আর ডটমান্ডের এর আগেও একটা ম্যাচ হয়েছে এই ইউসিএল এ, কিন্তু এই সিজনে, কিন্তু সেখানে বার্সেলোনা ম্যাচ জিতে বেরিয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ম্যাচে ছিল হচ্ছে নুরি শাহিন, ডটমান্ডের কোচ, যেটা হচ্ছে যাকে তারা কিছুদিন পরেই হচ্ছে স্যাক করে দেয়। তো নুরি শাহিনের বদলে এখন তাদের নতুন কোচ এসছে ডটমান্ডের এখন নিকো নতুন কোচ কোভাচ, কে জানো? হ্যাঁ, নিকো কোভাচ না? ক্রোয়েশিয়ার। হ্যাঁ, তো তোর কি মনে হয় এই ম্যাচে কি হবে? আহ, এই ম্যাচে প্রথমত বার্সেলোনার আই থিঙ্ক হোম না। তো সেক্ষেত্রে যদি বার্সেলোনার ম্যাচটা আমরা দেখি সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে পিএসজি এবং অ্যাস্টন ভিলার খেলা আছে, বেনফিকা নয়। তো যাই হোক, বেনফিকা কোয়ালিফাই করতে পারেনি, বেনফিকা বার্সেলোনার কাছে হেরে গেছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাস্টন ভিলা, সরি তো সরি অ্যাস্টন এটা ভিলা। একটা ব্যাপার। তো যাই হোক, বার্সেলোনা এবং ডর্টমুন্ডের খেলাটা যদি আমরা বলি তো সেক্ষেত্রে নিকো কোভাচ নতুন কোচ ডর্টমুন্ডের, কিন্তু যদি আমরা দেখি তো বার্সেলোনার আশা করা যায় এই দুটো লেগেই পারফরমেন্স ভালো হওয়া উচিত।
তার এগেনস্টে যতই মানে এক্সপিরিয়েন্সড কোচ হোক না কেন, কিন্তু বার্সেলোনা যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই অনুযায়ী আমার মনে হয় যে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। স্টিল বলা যায় না, ফুটবল ম্যাচে অনেক কিছুই হতে পারে। তো আই থিঙ্ক বার্সেলোনা উইল গো থ্রু। দেখা যাক এখন কি হয়। ওয়েল, দ্যাটস ইট ফর টুডে। Let us know if you liked our video. Leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to Match Points. Thank you for watching.